চলতি অর্থ বছরে জিডিপির প্রবৃদ্ধি 4% নিচে নামার ইঙ্গিত উন্নয়ন সহযোগীদের। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আরও বাড়বে বলছেন অর্থনীতিবিদরা। বাজেটে মৎস্য খাতে অপ্রতুল বরাদ্দে বিপাকে মৎস্যজীবীরা। ঘুরে দাঁড়ানোর বাধা প্রাকৃতিক দুর্যোগ, উত্তরণে বরাদ্দ বাড়ানোর তাগিদ। সবার মতামতে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে বললেন আলী রিয়াজ। দ্রুত নির্বাচনী সংস্কার শেষ করার তাগিদ জামায়াতের। এবং মোহাম্মদপুর ও সাভারের হত্যা মামলায় 6 আসামি ট্রাইব্যুনালে। মারণাস্ত্র ব্যবহারের অভিযোগ রাষ্ট্রপক্ষের, তদন্তে আরও সময় চাইবে প্রসিকিউশন। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, আর পুরোটা সংবাদ জুড়ে আছি আমি সোনিয়া ইসলাম। এবারে বিস্তারিত। চলতি অর্থ বছরে জিডিপি প্রবৃদ্ধি কমে 4% নিচে নেমে আসবে বলে জানিয়েছেন উন্নয়ন সহযোগীরা। এই প্রাক্কনকে বাস্তবসম্মত বলছেন বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ ডক্টর জাহিদ হোসেন। তবে রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে আগামী অর্থ বছরে প্রবৃদ্ধি 5% হবে বলেও মনে করেন তিনি। আর প্রতীত সরকারের মতো ফুলিয়ে ফাঁপিয়ে প্রবৃদ্ধি বাড়ানোর চেয়ে কিছুটা কম হলেও এতে আশাহতের কিছু নেই বলেও মনে করেন ব্যবসায়ীরা। রেজা খানের বিশেষ প্রতিবেদন। বিশ্ব এবং অভ্যন্তরীণ রাজনীতি অর্থনীতির টালমাটাল পরিস্থিতিতে মোট দেশজ উৎপাদন বা জিডিপি প্রবৃদ্ধি কমার সম্ভাবনা দেখা দিয়েছে। চলতি বছরে বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি 3.3% হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে বিশ্বব্যাংক। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক এডিবি বলছে এ হার হতে পারে 3.9%। এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর হিসেবে জিডিপি প্রবৃদ্ধি হবে 3.8%। আগের ডেটাগুলো আসলে ট্রু ডেটা ছিল না, এটাকে বেলুনিং করা হয়েছে, বাবলিং করা ছিল। প্রকৃত ডেটা রিপোর্টিংটা হয়, সেক্ষেত্রে যদি কিছু কমেও তাতে করে আসলে আশাহত কিছু নাই। সারা ওয়ার্ল্ডে যে চ্যালেঞ্জগুলো চলছে এবং বাংলাদেশেও যে চ্যালেঞ্জগুলো গেল, এগুলো সব কিছু মিলে যে জিডিপি এখন আমাদেরকে সাস্টেন করে থাকতে হবে। প্রতি বছরই রাজস্ব আদায়ে 15% পর্যন্ত প্রবৃদ্ধি হচ্ছে। আর বিনিয়োগ ও শিল্পায়ন ধরে রাখা সম্ভব হলে জিডিপির প্রবৃদ্ধি আগামী অর্থ বছরে বাড়বে বলে মনে করছে জাতীয় রাজস্ব বোর্ড NBR। ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যখন হবে, আলটিমেটলি যে জিনিসটা, যে আশঙ্কার কথা আমরা বলছি, গ্রোথ কমে যাবে, সেটা হয়তো নাও কমতে পারে। এই বছরে আমি বলবো না এটার একটা ইম্প্যাক্ট, সুদূর প্রসারী একটা ইম্প্যাক্ট আমাদের ইকোনমিতে আসবে। এখন প্রায় 4 লক্ষ কোটি টাকা আমরা NBR থেকে রাজস্ব আদায় করছি। এটি কিন্তু 1972-73 সালে 166 কোটি টাকা মাত্র। প্রতি বছর প্রায় 14-15% করে আমাদের প্রবৃদ্ধি হয়েছে। এদিকে সার্বিক পরিস্থিতির বিবেচনায় জিডিপি প্রবৃদ্ধি কমার আভাসকে বাস্তবসম্মত বলে উল্লেখ করলেন বিশ্বব্যাংকের সাবেক এই প্রধান অর্থনীতিবিদ। বিনিয়োগের ক্ষেত্রে যেটা প্রবৃদ্ধির একটা বড় সূত্র, সেখানে কিন্তু কোনো রকম ঘুরে দাঁড়ানোর লক্ষণ এখনো দেখা যাচ্ছে না। সেই হিসাবে যে প্রাক্কলনগুলি করা হয়েছে যে 4% বা তার আশেপাশে থাকবে, এটা আমার কাছে মনে হয় বাস্তব। আগামী বছর প্রবৃদ্ধি এই বছরের চেয়ে বেশি হবে যদি আমাদের রাজনৈতিক আভ্যন্তরীণ স্থিতিশীলতা থাকে। জিডিপি প্রবৃদ্ধি ধরে রাখতে সরকারের নেয়া সংস্কার উদ্যোগের বাস্তবায়ন জরুরি বলেও মনে করেন এই অর্থনীতিবিদ। যে এই সংস্কার কার্যক্রমগুলি হাতে নেওয়া হয়েছে, এগুলি যদি এগিয়ে যায়। রেজা খান, মোহনা সংবাদ, ঢাকা। বাজেটে কৃষিতে যে বরাদ্দ দেয়া হয় তাতে মৎস্য খাত জড়িত। মূল্যায়নের বিচারে বলা যায় অপ্রতুল বরাদ্দের কারণে বারবার হোঁচট খাচ্ছেন মৎস্যজীবীরা। কষ্টে সৃষ্টে উৎপাদন বাড়ানোর চেষ্টা করলেও বন্যা ও জলোচ্ছ্বাসের মতো দুর্যোগ সব ওলটপালট করে দেয়। এসব বিবেচনায় এই খাতে বাজেট বাড়ানোর তাগিদ দিয়েছেন গবেষকরা। কৃষি বাজেট নিয়ে শিহাবুদ্দিনের ক্যামেরায় উষা ফেরদৌসের 3 পর্ব ধারাবাহিকের শেষ কিস্তি আজ। দেশে প্রতি বছর 1.2% হারে দখল বা দূষণে হারিয়ে যাচ্ছে প্রাকৃতিক জলাশয়। এতে প্রজনন ক্ষেত্র বিলুপ্ত হয়ে বিলুপ্ত হচ্ছে দেশীয় প্রজাতির মাছ। কালকে জাল ফেলাইছে, আজকে করছি
200 টাকার মাছ না, মাছ সংসার চলার মতন মাছ না। চাষের মাছ উৎপাদনে বিশ্বে এতদিন বাংলাদেশের অবস্থান ছিল তৃতীয়। 2024 সালে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার সবশেষ প্রতিবেদন মতে বর্তমানে 2 ধাপ পিছিয়ে পঞ্চম অবস্থানে নেমে এসেছে বাংলাদেশ। পলিউশনের পরিমাণ বেড়ে যায় নদীতে, তাহলে সেক্ষেত্রে আমাদের যে ওয়াইল্ড স্টকটা আছে সেটা কোনো কারণে হ্যাম্পার হতে পারে। মাছ চাষের ক্ষেত্রে যদি গুণগত পোনা না পাই, সেক্ষেত্রে মাছের গ্রোথ ভালো হবে না বা অন্যান্য সমস্যাগুলো তৈরি হতে পারে। ম্যাক্সিমাম মানুষ যারা ফার্মার আছে তারা এই বিষয়ে প্রপার ট্রেনিং নাই। তাদের যদি ট্রেনিং থাকতো বা সরকার যদি বাজেট আরও বাড়াইতো, তারা উল্লেখযোগ্য হারে এই ট্রেনিংগুলো নিতে পারতো। আবার প্রতি বছর বন্যা জলোচ্ছ্বাসে হাজার হাজার টন মাছ ঘের থেকে বেরিয়ে যায়, এতে নিঃস্ব হয় হাজারো চাষি। চতুর্দিকে জাল দিয়ে আটকাইছি, পানি যখন আসছে কি অনেক মাছই বাইরে গেছে, কিছু হয়তো রয়েছে। বন্যা মানে পানি ভাইসা যাচ্ছে, এই জন্য ছোট ছোট মাছ আগে বিক্রি করা হয়েছে। মাছ গেলে তো সবই জায়গা থাকে না মাছ। বাজেটে কৃষির অংশ মৎস্য খাত বাঁচাতে বরাদ্দ বাড়ানোর বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা। মৎস্য খাতের চাষিদের ক্যাপাসিটি অর্থাৎ দক্ষতা বৃদ্ধির জন্য এবং জেলে সম্প্রদায় সমবায় ভিত্তিক মাছ চাষে আগ্রহ বাড়ানোর জন্য এই বিষয়ে বাজেট প্রয়োজন। এই সেক্টরে যে পরিমাণ বাজেট হয়, অনুদান হয়, সেখানে আরও বরাদ্দ বাড়ানো প্রয়োজন বলে আমি মনে করি। কারণ এটি পুরো জাতিকে আগামী 100 বছর পরে কেমন একটা জাতি পাবো, সেই জাতির জ্ঞান বুদ্ধিমত্তা কেমন হবে তার সাথে সম্পর্কিত। কৃষির মতো ভর্তুকি মূল্যে যেন মাছ চাষিরা বিদ্যুৎ বিল দিতে পারেন, তা নিশ্চিতের দাবিও জানান এ গবেষক। শিক্ষিত যুবক যখন আধুনিক মাছ চাষ নিয়ে আগাবে, তার খাতে যে বিদ্যুতের ব্যবহার হবে এটি কৃষি খাতের মতো সাবসিডাইজ করে দিলে উৎসাহ বাড়বে। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। সবার মতামতে অন্তত দ্রুততার সঙ্গে একটি জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে বলে জানালেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি আলী রিয়াজ। তিনি বলেন, জাতীয় ঐক্যমত্য প্রতিষ্ঠায় কমিশনের পাশাপাশি রাজনৈতিক দল, সিভিল সোসাইটি ও অন্যান্য রাজনৈতিক শক্তিগুলোকেও ভূমিকা রাখতে হবে। সকালে জামায়াতে ইসলামের সঙ্গে আলোচনার আগে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। আর জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির বেশি সময় না নিয়ে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সংস্কারের তাগিদ দেন। নির্বাচন কমিশনের অন্যান্য অনেক ভূমিকা প্রশ্নবিদ্ধ উল্লেখ করে সরকারকে নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। সমস্ত পজিটিভ কাজে আমাদের সমর্থন থাকবে এবং মূল লক্ষ্য হচ্ছে আমাদের আগামী নির্বাচন যদি সুষ্ঠু হয়, সঠিক হয় এবং অবাধ হয়, সন্ত্রাসমুক্ত হয়, এটি আমাদের একটি প্রধান লক্ষ্য। এবং বাংলাদেশ যদি এই ব্যাকলগ থেকে বেরিয়ে আসতে হয়, তাহলে একেবারেই গ্রহণযোগ্য একটি সুস্থ অবাধ নির্বাচনই এটা সলিউশন। দর্শক, এই মুহূর্তে নির্বাচন কমিশনে আছেন সহকর্মী এম আর আসাদ। সেখানে চলে যাব সবশেষ পরিস্থিতি জানতে। আসাদ, নির্বাচন কমিশনের সবশেষ তথ্য আপনার কাছে কি আছে জানাবেন? দর্শক, সংযোগটির জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। আসাদ, আপনি কি শুনতে পাচ্ছেন? আসাদ, আপনি তো নির্বাচন কমিশনে আছেন, সেখানকার সবশেষ তথ্য কি আছে আপনার কাছে জানাবেন? জি সোনিয়া, ঐক্যমত্য কমিশনের সঙ্গে বাংলাদেশ জামায়াতে ইসলামের যে আজকে বৈঠক হয়েছে, সেটা শুরুতেই অধ্যাপক আলী রিয়াজও কথা বলেছিলেন এবং জামায়াতে ইসলামের যে প্রতিনিধি দল এসেছিল তারাও সেখানে কথা বলেছেন। এবং জামায়াত ইসলামীর আজকে যে বক্তব্য, তারা সূচনা বক্তব্য যেটি দিয়েছেন, এবং সেটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কারণ হচ্ছে যে এই প্রথম আসলে জামায়াত ইসলামীর পক্ষ থেকে বলা হয়েছে যে আগামী যে জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি চলছে বা তাকে কেন্দ্র করে যে সংস্কার প্রক্রিয়া চলছে, সেটা নিয়ে কিন্তু জামায়াত ইসলামী সংশয় প্রকাশ করেছে। এবং তারা এই বিষয়টিও জানিয়েছে যে যে নির্বাচন কমিশন রয়েছে, নির্বাচন কমিশনের যে ভূমিকা রয়েছে, সেটিও কিন্তু অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ।
এছাড়া তারা যা বিষয়টা বলেছিলেন যে আসলে নির্বাচনের আগে যে লেভেল প্লেয়িং ফিল্ডের কথা আমরা সবসময় শুনি, সেটা আসলে পুরোপুরিভাবে তৈরি করতে বর্তমান সরকার বা ইলেকশন কমিশন সম্ভব হবে কিনা তাদের পক্ষে করা, সেটি নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। কারণ তারা বলছেন যে দেশের বেশ কয়েকটি স্থানে তারা পাবনার যে ঘটনা ঘটেছে সেটার উদাহরণ টেনে তারা বলেছেন যে তাদের দলীয় কার্যালয় কিংবা নেতাকর্মীদের উপর হামলার ঘটনা ঘটছে। তো সেই অবস্থায় আসলে একটি সুষ্ঠু নির্বাচন কতটুকু সম্ভব হবে সেই কথাটাও তারা আসলে বলেছেন। এছাড়া তারা যে বিষয়টি বলেছেন আসলে যে একটি সুনির্দিষ্ট টাইমলাইনের কথা বিষয়ে তারা কথা বলেছেন যে যেহেতু সুনির্দিষ্ট সময়সীমা নেই যে কবে নাগাদ নির্বাচন হবে, জাতীয় সংসদ নির্বাচন হবে, সুতরাং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি হয়েছে এবং সেই অস্থিরতার জন্যই আসলে যে সংস্কারের সংলাপ সেটা আসলে ফলপ্রসূ হবে সেটাও এটা নিয়ে একটা প্রশ্ন দেখা দিয়েছে। এছাড়া সংস্কারের পদক্ষেপগুলো নেওয়ার জন্য তিনি আসলে বলেছেন যে খুব দ্রুত সংস্কার প্রক্রিয়া শেষ করে নিয়ে আসার জন্য। তো আমার কাছে এখন পর্যন্ত এই ছিল সবশেষ তথ্য। সোনিয়া। আসাদ, আপনাকে ধন্যবাদ। রাজধানীর মোহাম্মদপুর ও সাভারে প্রকাশ্যে গুলি করে জুলাই আগস্টের গণ আন্দোলনকারীদের হত্যার অভিযোগে করা মামলায় সাবেক আনসার সদস্য ওমর ফারুক এবং সাভারের ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান সুজন সহ 6 আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। রাষ্ট্রপক্ষ জানায় পূর্ব নির্ধারিত শুনানিতে আসামিদের আদালতে হাজির করতে ট্রাইব্যুনালে আনা হয়েছে। প্রসিকিউশন আরও জানায় এই মামলার সুষ্ঠু তদন্তে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 সদস্যের ট্রাইব্যুনালের কাছে আরও সময় চাওয়া হবে। আসামিদের বিরুদ্ধে নিরস্ত্র আন্দোলনকারীদের হত্যায় অবৈধভাবে মারণাস্ত্র ব্যবহারের সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে বলেও জানায় রাষ্ট্রপক্ষ। এদিকে রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পদমর্যাদাক্রম নিয়ে রিভিউ শুনানিতে সময় নিল মন্ত্রিপরিষদ বিভাগ। পরবর্তী শুনানি 1 জুলাই। দর্শক, আমরা হাইকোর্টের এনবিআর বিলুপ্তর কারণে যে ব্রিফিং হচ্ছে সরাসরি চলে যাচ্ছে আমরা সেখানে। ধন্যবাদ। আমি হচ্ছি এই মামলার রিটকারী অ্যাডভোকেট জুয়েল আজাদ জি, ইন পারসন পাবলিক ইন্টারেস্টে, যেহেতু এটা পাবলিক কনসার্ন পিআইএল করা হয়েছে। জুয়েল আজাদ। আপনি জানেন যে আসলে গত 12 তারিখে রাতে হঠাৎ করে একটা অর্ডিন্যান্স জারি করেছে এনবিআর। সেই অর্ডিন্যান্সটা আসলে জনমানুষের রিফ্লেকশন নাই। কারণ জনমানুষ বল যে আসলে কোন পলিসিতে দেশে রেভিনিউটা কালেক্ট হবে। এই রেভিনিউতে নতুন যে পলিসি করেছে, অর্ডিন্যান্সটা করেছে, এক্সিস্টিং যত আইন আছে সেটা বিলুপ্ত ঘোষণা হলো। আপনারা জানেন যে 1972 সালের এনবিআর অর্ডিন্যান্স বিলুপ্ত ঘোষণা করা হলো, ফাইন্যান্স মিনিস্ট্রির আইআরডি বিলুপ্ত ঘোষণা করা হলো। এতে করে কি হলো? এতে করে ফাইন্যান্স মিনিস্ট্রি এমনি ওভারলোডেড। এতে করে আরও 2টা ডিভিশন ক্রিয়েট করে ফাইন্যান্স মিনিস্ট্রির উপর আরও বেশি চাপ সৃষ্টি করা হলো। রেভিনিউ কালেকশনে যদি এত বেশি বডি ফর্ম হয় তাহলে রেভিনিউ স্মুথলি কালেক্ট করা যায় না। এই বিষয়টাই, যেহেতু এইটা রেভিনিউ মতো একটা গুরুত্বপূর্ণ জায়গা, জনমানুষের রিফ্লেকশন থাকা উচিত ছিল, প্রপোজালগুলো থাকা উচিত ছিল। সমস্ত প্রস্তাবনাগুলো প্রকাশের পর আলোচনার প্রেক্ষিতে এই অর্ডিন্যান্সটা করা উচিত ছিল। সেটা না করে সেটা ব্যক্ত হয়েছে। সেটা মানুষের মৌলিক অধিকারের সাথে সামঞ্জস্যহীন হওয়ার কারণে আমরা এই অধ্যাদেশটা চ্যালেঞ্জ করেছি, অধ্যাদেশটা বাতিল চেয়েছি। দর্শক, এতক্ষণ ছিলাম হাইকোর্টে এনবিআর বিলুপ্তি ব্রিফিংয়ে। চলে যাচ্ছে এবার অন্য সংবাদে। ঈদকে সামনে রেখে 10,000 বাণিজ্যিক সহ প্রায় 50,000 খামারে পশু লালন পালনে ব্যস্ত সময় পার করছেন খুলনার খামারিরা। প্রাকৃতিক উপায়ে ও দেশীয় পদ্ধতিতে পশু মোটা তাজা করেছে তারা। তবে গোখাদ্য সহ উৎপাদন উপকরণের দাম বৃদ্ধিতে লোকসানের আশঙ্কা খামারিদের। মোহাম্মদ শহীদুল হাসানের প্রতিবেদন, জানাচ্ছেন বুশরাত জাহান।
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দম ফেলার সময় নেই খুলনার পশু খামারিদের। জেলায় এবার কোরবানির জন্য 10,000 বাণিজ্যিক খামার সহ অন্তত 50,000 খামারে লালন পালন করা হচ্ছে পশু। 1,63,000 গরু, ছাগল, মহিষ সহ গবাদি পশু রয়েছে এসব খামারে। দেশীয় খাবার খড়, চালের গুঁড়া, খৈল ও কাঁচা ঘাস খাইয়ে গরু মোটাতাজা করছেন খামারিরা। চলতি বছর পশুর উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় বাড়তি দামে পশু বিক্রয় করতে না পারলে লোকসানের শঙ্কায় খামারিরা। 1 কেজি ভুসি, 500 গ্রাম ফিড এই দিয়ে আমরা খাবার বানাই দিই। এছাড়া আমরা অতিরিক্ত তেমন কিছু ব্যবহার করি না। বস্তা খাবার ছিল সর্বোচ্চ গেলে 1,000-1,200 টাকা, সেই খাবার এখন 2,200 টাকা। তাহলে তো বেশি খরচা পড়ে যাচ্ছে, তো ব্যয়বহুল বেশি হচ্ছে। ভবিষ্যতে এরকম ভাবে যদি চলে তাহলে কোনো ফার্মিরা লাভবান হতে পারবে না। চাহিদার চেয়ে প্রায় 7,000 গবাদি পশু অতিরিক্ত উৎপাদিত হয়েছে বলে জানান জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। আমাদের কোরবানিযোগ্য গবাদি পশু সংখ্যা আর কি মজুদ রয়েছে 1,63,031টি। আমাদের চাহিদা রয়েছে 1,56,285টি। সেই সব আমাদের উদ্বৃত্ত রয়েছে 6,746টি রয়েছে। আর এর ভিতরে আমাদের খামারি পর্যায়ে আছে প্রায় 10,678টি আমাদের খামারি পর্যায়ে, বাকি প্রান্তিক পর্যায়ে রয়েছে। প্রতিবেশী দেশ থেকে পশু আমদানি বন্ধ হলে লাভের মুখ দেখার আশা খামারিদের। বুশরাত জাহান, মোহনা সংবাদ। সংবাদে নিচ্ছে একটি বিরতি, আর ফিরে এসে যে থাকছে। গাজায় যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইসরায়েলি বিমান হামলায় নিহত আরও 78। যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরিতে টর্নেডোর 25 জনের মৃত্যু। এবং শারজায় প্রথম টি-20তে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশের 27 রানের জয়, দ্রুততম সেঞ্চুরির রেকর্ড পারভেজের। আবারও আমন্ত্রণ মোহনা সংবাদের সাথে আছে আমি সোনিয়া ইসলাম। কুষ্টিয়ার দৌলতপুরে মরিচা ইউনিয়নের ভুরকা, হাটখোলা ও কোলদিয়ার এলাকায় 4 কিলোমিটার জুড়ে নদী ভাঙনে বিলীন হয়েছে আবাদি জমিসহ বিভিন্ন স্থাপনা। ভাঙন রোধে জিও ব্যাগ ফেলার কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। তবে স্থায়ী বাঁধ নির্মাণের দাবি এলাকাবাসীর। মানজারুল ইসলাম খোকনের প্রতিবেদন, জানাচ্ছেন আফরিন পপি। কয়েক বছর ধরে চলা দৌলতপুরে পদ্মা নদীর ভাঙনে বিলীন হয়েছে কয়েক হাজার বিঘা আবাদি জমি, বসতবাড়ি, কয়েকটি সরকারি বেসরকারি স্থাপনা ও শিক্ষা প্রতিষ্ঠান। ঝুঁকিতে রয়েছে বন্যা নিয়ন্ত্রণ বাঁধ, বিদ্যুৎ সঞ্চালন লাইন, শিক্ষা প্রতিষ্ঠান এবং সরকারি বেসরকারি স্থাপনা। পদ্মায় ভাঙন অংশের 1 কিলোমিটার জিও ব্যাগ ফেলার উদ্যোগে নদী পাড়ের মানুষ খুশি হলেও উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছেন বাকি 3 কিলোমিটারের ভাঙন নিয়ে। পুরো এলাকাতে সাময়িকভাবে ভাঙন রোধে জিও ব্যাগ ব্যবহারের পাশাপাশি দ্রুত স্থায়ী বাঁধ নির্মাণের দাবি তাদের। ভাঙনটা অনেক গতির সাথে ভাঙতে ভাঙতে অনেক মাঠ ছিল আবাদি, প্রায় শেষের পথে এখন শুধু আছে বাড়িটা। আমাদের 3টা গ্রাম মনে করেন এই নদীর কবলের ভেতর পড়ে গেছে। 1 কিলোর কাজ হচ্ছে, বাকি 3 কিলো যদি কাজ না হয় তাহলে আমাদের অনেক ঝুঁকিপূর্ণ আছে। সম্পূর্ণ 4 কিলোমিটার এলাকায় জবেক বড়ুক, পাশাপাশি স্থায়ী বাঁধ চাই আমরা। স্থায়ী বাঁধ আমাদের লাগবে, এটা না হলে আমাদের শুধু হাটখোলা পাড়া বাঁচবে, বাকি যে ভুরকা পাড়া আছে, যে কোলদিয়ার আছে, এই 2টা গ্রামে একটু আমাদের বাঁচাতে হবে। তবে কর্তৃপক্ষ বলছে স্থায়ী বাঁধ নির্মাণের প্রকল্প হাতে নিয়েছেন তারা। দ্রুত সময়ের মধ্যেই শুরু হবে নির্মাণ কাজ। যেসব জায়গায় খুব মারাত্মক ভাঙন সংঘটিত হয় সেসব জায়গাটাতে আমরা জিও ব্যাগ ডাম্পিং করে সম্প্রতি সময়ে আমাদের এই এলাকাগুলোতে স্থায়ী প্রতিরক্ষামূলক কাজ বাস্তবায়নের নিমিত্তে IWM কর্তৃক একটা ফিজিবিলিটি স্টাডি কাজ চলমান রয়েছে। এই চলমান কাজ শেষের দিকে 11.30 কিলোমিটার স্থায়ী প্রতিরক্ষার একটা প্রস্তাবনা আমাদের এই স্টাডির মধ্যে রয়েছে। ভাঙন রোধে দ্রুতই টেকসই বাঁধ নির্মাণের দাবি নদী পাড়ের মানুষের। আফরিন পপি, মোহনা সংবাদ। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। গাজায় 2 মাসের যুদ্ধবিরতি এবং বন্দী বিনিময় নিয়ে আলোচনা চলছে। প্রস্তাবে হামাস রাজি হলেও কোনো মতামত দেয়নি ইসরায়েল। এদিকে ইসরায়েলি বিমান হামলায় গাজায় আরও 78 ফিলিস্তিনি নিহত হয়েছে। এতে 53,200 ছাড়িয়েছে প্রাণহানি। ওইদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরিতে টর্নেডো তাণ্ডবে অন্তত 25 জন নিহত এবং 5 সহস্রাধিক ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ইশতিয়াক হোসেনের ডেস্ক রিপোর্ট।
একদিকে আলোচনা, অন্যদিকে বর্বর হামলা। গাজায় 18 মাসের বেশি সময় ধরে চলা তাণ্ডবের মাঝে কদাচিৎ যুদ্ধবিরতি বা আলোচনা হলেও তা আমলে নেয় না হানাদার ইসরায়েল। মন চাইলেই হায়নার মতো হাসলে পড়ে গাজার নিরীহ মানুষের উপর। শনিবারও হয়েছে তাই। কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় গাজায় যুদ্ধবিরতি এবং বন্দী ও জিম্মি মুক্তি নিয়ে আলোচনা চলছিল। এর মধ্যেই উপত্যকাটিতে বিমান হামলা চালায় তেল আবিব। এতে প্রাণ হারায় অন্তত 78 ফিলিস্তিনি। কাতারের রাজধানী দোহায় চলা ওই বৈঠকে হামাস ইতিবাচক সাড়া দিলেও কোনো মতামত দেয়নি ইসরায়েল। অন্যদিকে যুদ্ধ বন্ধ, জিম্মি মুক্তি সহ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পদত্যাগ দাবিতে ইসরায়েলের বিভিন্ন শহরে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। জিম্মিদের পরিবারের আশঙ্কা, ইসরায়েলের নতুন অভিযান পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলবে। এদিকে যুক্তরাষ্ট্রের কেন্টাকি ও মিজৌরিতে ব্যাপক তাণ্ডব চালিয়েছে টর্নেডো। স্থানীয় সময় শনিবার ভোরে শক্তিশালী টর্নেডোর আঘাতে কেন্টাকিতে 14 এবং মিজৌরিতে 11 জনের মৃত্যু হয়। ধসে পড়া বাড়িঘরের নিচে আটকে পড়াদের অভিযান চলছে। টর্নেডোর আঘাতে 5,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি প্রায় 1,40,000 পরিবার বিদ্যুৎবিহীন হয়ে পড়েছে। ইশতিয়াক হোসেন, মোহনা সংবাদ। শেষ করব মোহনা সংবাদ যাবার আগে শিরোনামগুলো আরও একবার। চলতি অর্থবছরে জিডিপির প্রবৃদ্ধি 4% নিচে নামার ইঙ্গিত উন্নয়ন সহযোগীদের। রাজনৈতিক স্থিতিশীলতা থাকলে আরও বাড়বে বলছেন অর্থনীতিবিদরা। বাজেটে মৎস্য খাতে অপ্রতুল বরাদ্দে বিপাকে মৎস্যজীবীরা, ঘুরে দাঁড়ানোর বাধা প্রাকৃতিক দুর্যোগ, উত্তরণে বরাদ্দ বাড়ানোর তাগিদ। সবার মতামতে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরির চেষ্টা চলছে বললেন আলী রিয়াজ। দ্রুত নির্বাচনী সংস্কার শেষ করার তাগিদ জামায়াতের। এবং মোহাম্মদপুর ও সাভারের হত্যা মামলায় 6 আসামি ট্রাইব্যুনালে। মারণাস্ত্র ব্যবহারের অভিযোগ রাষ্ট্রপক্ষের, তদন্তে আরও সময় চাইবে প্রসিকিউশন। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30টায়। এর আগে বিকেল 3টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।